বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। চিন্তা করছিলাম যে অনেক বিষয় নিয়ে কথা বলি, কিন্তু আমার কিছু কোর বিষয় আছে, সেই বিষয় নিয়ে অনেক সময় কথা বলা হয়ে ওঠে না। তারই আজকে দুইটা বিষয় বা তিনটা বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করব, এবং কোনো নোট ছাড়াই। স্বভাবতই এই কথাগুলি সবই এক্সপেরিয়েন্স থেকে। তো যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যখন বিজনেস পরিচালনা করি, তা বিজনেসের কতগুলা রিভিউ হয়। তা প্রথম যে বেসিক বিজনেস রিভিউ, যেটাকে বলে সেলস পারফরমেন্স রিভিউ। নর্মালি কি হয়, সেলস পারফরমেন্স রিভিউটা উইকলি বেসিসে হয়, যেটাকে আমরা সেলস অ্যান্ড অপারেশনাল প্ল্যানিং বলি। এবং সেলস অ্যান্ড অপারেশনাল প্ল্যানিংয়ের ভিতরেও অনেকগুলি ভাগ থাকে। তা ঠিক প্রথমেই যে জিনিসটা হয় সেটা হয় সেলস অপারেশনাল প্ল্যানিংয়ের ভিতরে ডিমান্ড প্ল্যানিং হয়, তারপরে সাইকেল প্ল্যানিং হয়। যেহেতু সাইকেল ওয়াইজ প্রমোশনাল ক্যাম্পেইন প্ল্যানটা হয়, আসলে মার্কেটিং প্ল্যানটাকেই সাইকেল প্ল্যানিং বলে, এবং এর ভিতরে ব্র্যান্ড প্ল্যানিং এবং ট্রেড প্ল্যানিং দুইটাই ইনক্লুসিভ এখানে থাকে। তারপরে এইটার পরে দেখা হয় যে এই প্ল্যান অনুযায়ী সাপ্লাই চেইন এটাকে ডেলিভার করতে পারবে কি না। তারপরে কনস্ট্রেন্টগুলো চলে আসে, তখন দেখা হয় কিভাবে কনস্ট্রেন্টগুলোকে আমরা মিনিমাইজ করতে পারি। তাই সাপ্লাই চেইন কনস্ট্রেন্ট বলেন, র ম্যাটেরিয়াল কনস্ট্রেন্ট বলেন, বিভিন্ন কনস্ট্রেন্ট, ক্যাপাসিটি কনস্ট্রেন্টগুলি চলে আসে। এবং এর পরবর্তীতে কি হয়, এটাকে এই সাপ্লাই চেইন যখন রিভিউ করে, যখন কনস্ট্রেন্টগুলোকে এলিমিনেট করে বোঝা যায় যে আমরা ঠিক আছে এই টার্গেট, এই ডিমান্ডকে আমরা টার্গেটে পরিণত করতে পারি, এবং এই সমস্ত কনস্ট্রেন্টকে বেস করে আমরা বা কাজটা কমপ্লিট করতে পারি, তখন সেটাকে আমরা ডেলিভারেবলস যে সেই জায়গাটায় আমরা সেলস টার্গেটটাকে ফাইনাল করি, এবং একটা ফাইন্যান্সিয়াল রেজাল্ট আমরা দেখতে চাই যে এইটা যদি আমি অ্যাচিভ করি তাহলে আমার ফাইন্যান্সিয়াল রেজাল্টটা কোথায় আসে। তখন আমরা কিছু প্লাস মাইনাস করার চেষ্টা করি। কেন এটা প্লাস মাইনাস করি? বিকজ ফাইন্যান্সিয়াল নাম্বারসগুলি আমাদের কাছে অলরেডি চলে আসছে। তো এই যে এই সাইকেলটাকে আমরা বলি এসএনওপি বা সেলস অ্যান্ড অপারেশনাল প্ল্যানিং। শুরুটা সেলস থেকে হলেও বিভিন্ন কনস্ট্রেন্টের অ্যাডজাস্টমেন্ট করে এটাকে আমরা রিয়েলিস্টিক একটা অপারেশনাল প্ল্যানিংয়ে পরিণত করি। এবং এই যে এই প্ল্যানের কেপিআইটা কি? এইটার কেপিআই হচ্ছে ফোরকাস্টিং অ্যাকুরেসি। আমি যে ফোরকাস্ট করছি আর আমি আলটিমেটলি যে জায়গাটায় ল্যান্ড করছি সেটার অ্যাকুরেসি একটা কেপিআই হিসেবে কাজ করে। আরেকটা কেপিআই আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটাকে বলে অন টাইম ইন ফুল। সেটা হচ্ছে আমি যে ডিমান্ড করছি সেই ডিমান্ডটাকে আমরা অন টাইম ইন ফুল দিতে পারছি কি না, ডেলিভারি করতে পারছি কি না, এইটা একটা কেপিআই হিসেবে থাকে। তাহলে এইটা একটা প্রসেস। তো নর্মালি কি হয়, এইটা উইকলি হয়। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, সারা পৃথিবীতে ফাইন্যান্স একটা পিরিয়ডিক প্যাটার্নে তার রেজাল্ট ডেলিভার করে। এবং নর্মালি কি হয় যে মান্থলি একটা পিরিয়ডিক প্যাটার্নে তার রেজাল্ট ডেলিভার হয়। তার মানে কি, আমি আমার বুকসটা নর্মালি রেডি হয় না যদি না আমি মান্থলি সাইকেল কমপ্লিট করি। তাহলে খেয়াল করেন, এই যে অপারেশনাল প্ল্যানিং যদি আমি বলি, সেলস অ্যান্ড অপারেশনাল প্ল্যানিং, এইটা উইকলি বেসিসে হয়, কিন্তু এইটার কমপ্লিট ফাইন্যান্সিয়াল সাইকেল যেহেতু কমপ্লিট হয় না, সেই কারণে আমি কিন্তু ফুল পিকচারটা দেখতে পারি না। হ্যাঁ, আমি এটাকে অপারেশনাল লেভেলেই রাখি, এবং অনেক কিছুই আছে এক্সিকিউশন করা সম্ভব হয় না, এবং এইটার ডিটেল ইনডেপথ দেখা সম্ভব হয় না। তো যে কারণে আমরা যখন বলি যে বিজনেস রিভিউ, তখন সেইটা আমরা কিন্তু করি মান্থলি। একটা অ্যাকাউন্টস ক্লোজ হওয়ার পরে, পিরিয়ডিক ক্লোজিং হওয়ার পরে
আমরা অনেক ইনফরমেশন, ইন ডেপথ ইনফরমেশন আমরা পাই, আমরা ফ্যাক্টরি ইনফরমেশন পাই, আমরা ভ্যারিয়েন্সের অ্যানালাইসিস পাই, আমরা বাজেটের অ্যানালাইসিস পাই, এবং এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে যে আমি ফাংশনাল বাজেটেরও আমি অ্যানালাইসিস পাই। সব কিছু নিয়ে একটা আমরা বিজনেস মিটিং করি, এবং এই বিজনেস মিটিংয়ের ভিতরেই আমরা সমস্ত ফাংশন থেকে রিপ্রেজেন্টেশন থাকে, এবং প্রত্যেকের ফাংশনের যে দায়বদ্ধতা, প্রত্যেকটা ফাংশনের যেই কাজ করার কথা ছিল সেটা আমরা করতে পারছি কি না সেটা আমরা রিভিউ করি। প্র্যাকটিক্যালি যদি বলি, এটা উইকলি করাটা খুবই ডিফিকাল্ট, এবং সাধারণত এটা উইকলি করা হয় না। তো উইকলি, এটা মান্থলি করা হয় বিজনেস রিভিউটা। এখন যেটা দাঁড়াচ্ছে, আসলে অনেক মানুষের জ্ঞান কম থাকার কারণে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে তারা অনেক কাজ করছে এটা দেখাতে, যে অনেক সময় উইকলি করতে চায়, তার মানে কি উইকলি মান্থ ক্লোজিং করতে চায়। আসলে যদি আপনি দেখেন, এই ব্যাংক বলেন এবং যত ইনস্টিটিউট বলেন, গভর্নমেন্ট ইনস্টিটিউট বলেন, ভ্যাট অথরিটি বলেন, ট্যাক্স অথরিটি বলেন, সবাই কিন্তু মান্থলি সাইকেলে চলে। কিন্তু আপনি যদি এটা উইকলি করতে চান, ওভারঅল ফাইন্যান্সিয়াল ম্যাটার্স, তাহলে এটা কিন্তু আপনি ভুল একটা কাজ করছেন। এটা কখনোই উইকলি হয় না, যেই কারণে বিজনেস রিভিউটা অলওয়েজ, ওভারঅল যে ইন ডেপথ বিজনেস রিভিউ অলওয়েজ মান্থলি বেসিসে হয়, এবং ফাইন্যান্স টিম অনেক কষ্ট করে মান্থ ক্লোজ করে, পিরিয়ড ক্লোজ করে। এবং একটা এক্সাম্পল খালি দেই, যে ডেপ্রিসিয়েশন যে রান করে, একটা ডেপ্রিসিয়েশন রান করাটা কিন্তু মান্থলি বেসিসে করে, কেউ উইকলি বেসিসে আমি আজ পর্যন্ত দেখি নাই। যে আমার একদম ক্যারিয়ারের শুরু থেকে বিজনেস রিভিউ কাজ করি, কিন্তু আমি কখনো দেখি নাই যে উইকলি বেসিসে ডেপ্রিসিয়েশন রান করে। তাহলে আপনি যদি ডেপ্রিসিয়েশন রান না করেন, আপনি যদি প্রভিশন রান না করেন, আপনি যদি মান্থ ক্লোজিং প্রসেস রান না করেন, তাহলে কিন্তু আপনার বিজনেস রিভিউটা ইনকমপ্লিট। এবং হ্যাঁ, আপনি চাইলে একটা কোঅর্ডিনেশন মিটিং করতে পারেন, সেটা নাম দিতে হবে কোঅর্ডিনেশন মিটিং। আমাদের একটা স্বভাব হচ্ছে, আমরা একটা জিনিসের নামটা দিয়ে নিজেকে অনেক ক্রেডিট নিতে চাই, একটা ভালো নাম দিয়ে একটা ক্রেডিট নিতে চাই। এই ক্রেডিট নেওয়ার কিছু নাই, কাজ যা করবেন সেই হিসাবে নাম দিবেন। সেলস অপারেশন মিটিংকে যেমন সেলস অপারেশন মিটিং নাম দিবেন, তেমনিভাবে বিজনেস রিভিউকে নাম দিবেন। কোয়ার্টার বাজেট রিভিউ, এবং বাজেট রিভিউ হলে বাজেট রিভিউ নাম দিবেন। অনেক আরও নাম বলি আপনাদেরকে, নাম একটু বলে দিচ্ছি বিকজ আজকে যে কথা বলছি, অনেক সময় LE1, লেটেস্ট এস্টিমেট 1, মানে নর্মালি একটা কোয়ার্টার যাওয়ার পরে দেখে যে এই বছরের যে প্ল্যানটা করেছিলাম, এই প্ল্যানটা আমরা কোথায় ল্যান্ড করছি, তাহলে LE1। এরপরে দেখা যায় 6 মাস যাওয়ার পর দেখে যে ঠিক আছে, বছরের প্ল্যানে আমরা কোথায় আছি, LE2। এবার 9 মাস যাওয়ার পর দেখে যে আমরা কোথায় প্ল্যান করব বছর শেষে, LE3। তাহলে এইভাবে লেটেস্ট এস্টিমেট 3 করে। এইটা হচ্ছে বিজনেসের জেনারেল প্র্যাকটিস। এবং যারা কখনো এই ধরনের ভালো এনভায়রনমেন্টে কাজ করে নাই, তারা তো এটা জানে না। তারা কি করে, এদিকে ওদিকে কি বলে, বুশিং করে। এই বুশিং করলে আপনি কি হবে, বুশিং করে আপনি কখনোই ভালো জিনিসটা করতে পারবেন না। সেই রকমভাবে প্রত্যেকটা কাজ, সেটা যে ধরনের কাজ হোক না কেন, একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু সেট হয়ে আছে। এবং এত দীর্ঘদিনের একটা প্র্যাকটিসের পরে এসে এখানে আসলে নতুন কিছু আবিষ্কার করার তেমন কিছু কিন্তু নাই। তাহলে প্রতিদিন একটা করে IAS IFRS প্রতিদিন একটা করে আবিষ্কার হতো। আপনি দেখেন, আপনি ওই IAS IFRS যা হয়েছে ওইটাই আমরা ফলো করছি, এবং এই ফলো করি বলেই সারা পৃথিবীতে আমরা দাবি করি যে আমরা যা বলি, গ্রিসেও যা বলি তাই আমি বাংলাদেশেও একই। যেই কারণে আমি বলি, সেল কোনটা ধরবো, আমি কি ডেলিভারিকে সেলস ধরবো নাকি ডিওকে সেলস ধরবো, এটা নিয়ে অনেক সময় অনেক প্রশ্ন আসে। আসলে আপনি দেখতে হবে যে বিজনেসের ভাষায় কারা কথা বলে। বিজনেসের ভাষায় অ্যাকাউন্টেন্টরা কথা বলে। অ্যাকাউন্টেন্টরা যদি ডিফাইন করে থাকে যে
ডেলিভারি সেলস, তাহলে ডেলিভারি সেলস। আপনার অন্য কোনো কিছু আবিষ্কার করার চেষ্টাও করার দরকার নাই, এবং এতে আপনার বিভিন্ন মতলব, আপনি নোট আকারে বিভিন্ন কথা বলতে পারেন যে হ্যাঁ আমি ডেলিভারি করতে পারি নাই, কিন্তু আমি ডিও নিয়ে আসছি, আমি ডেলিভারি অর্ডার নিয়ে আসছি, তাহলে এটা একটা পজিটিভ দিক হতে পারে নোট। কিন্তু সেটাকে যদি আপনি সেলস বানাতে চান, তাহলে আপনি কি নতুন করে IFRS আবিষ্কার করছেন? তা এরকম আমি অনেক মানুষকে দেখতে পাই যারা আসলে যাদের মানসিকভাবে যারা কিছুটা অসুস্থ, এবং তারা এরকমভাবে যখন ইচ্ছা তখন করে। এবং একটা কোম্পানিতে খেয়াল রাখতে হবে, একটা কোম্পানি ক্যান হ্যাভ দেয়ার ওন পলিসি, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কিন্তু সকালে একরকম পলিসি, বিকালে একরকম পলিসি একটা কোম্পানি কখনোই করতে পারে না। একটা কোম্পানিকে একটা পলিসি মানেই হচ্ছে স্ট্যান্ডিং অর্ডার, পলিসি মানেই সামথিং ডেলিগেটেড ফ্রম দ্য বোর্ড, এটা মাথায় রাখতে হবে। তাহলেই একটা রিপোর্টিংয়ের পলিসি আজকে সুবিধা হলো 20 তারিখে ক্লোজিং করলাম, কালকে একটু অসুবিধায় পড়লাম 22 তারিখে ক্লোজিং করলাম, তারপর একদিন একটু ঝামেলা দেখলাম 23 তারিখে করলাম। আসলে এইভাবে একটা অর্গানাইজেশন চলতে পারে না, এবং যারা এটা করে তাদের মতলবটা কখনোই ভালো না, তারা খারাপ মতলবের মানুষ। ওয়ার্ল্ড ওয়াইড আপনি রিপোর্টিং যদি করেন, অবশ্যই আপনি একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আপনাকে নিয়ে রাখতে হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন আমার কোম্পানি আমি যেভাবে খুশি চালাতে পারি। ভাই, আপনি চালাতে পারবেন, কিন্তু আপনি যতদিন পর্যন্ত আপনি নিজের ভিতরে থাকবেন চালান, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যখনই রেগুলেটরি অথরিটিতে যাবেন, যখনই আপনি মুভ করবেন, যখনই অন্য জায়গায় কথা বলবেন, তখনই আপনাকে স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে আসতে হবে। আপনি যদি বলেন যে আমি ভ্যাটেরি স্টেটমেন্ট আমি জমা দিব 22 তারিখে ক্লোজ করে দিব, পরের মাসে 23 তারিখে ক্লোজ করে দিব, আপনি পারবেন? আপনি কোনোদিনই পারবেন না। সেই জন্যই বলছি যে এই কারণেই শিক্ষিত মানুষের দাম বেশি, আর যে কিছু মূর্খ জাহেল থাকে তারা এরকম নানা রকম বুদ্ধি দেয়, এবং বুদ্ধি দিয়ে তাদের জাহেলিয়াতের বহিঃপ্রকাশ করে। আসলে কেন আমি এই কথা বলছি যে আপনি কি করবেন, প্রত্যেকটাই এখন ওয়ার্ল্ড ওয়াইড একটা স্ট্যান্ডার্ড লেভেলে আছে, এবং বিভিন্ন প্র্যাকটিস করে যাচ্ছে। আপনি চাইলেই নতুন কিছু আবিষ্কার করতে পারবেন না। আপনি দেখেন কতগুলি অথরিটি একসাথে কাজ করে, যা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটস আছে, IAS আছে, FRC আছে, এবং এই যে আপনি যদি বলেন ইন্টারনাল অডিটর ডিপার্টমেন্ট আছে, তাহলে এই যে ডিপার্টমেন্ট এই সবাই একসাথে কোহেরেন্ট না হলে আপনার এইসব রিপোর্টের 2 পয়সা কোনো দাম নাই। তাহলে আপনি সেই জন্যই পয়সা দিয়ে আপনি শিক্ষিত প্রফেশনালদেরকে আপনারা হায়ার করেন, এবং আপনি যদি শিক্ষিত প্রফেশনালদেরকে হায়ার করার পরেও যদি আপনি এটা ম্যানেজ করতে না পারেন এই বিষয়টা, তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক। আপনি আপনার পয়সা পানিতে ফেলছেন, এই পয়সা পানিতে ফেলার কোনো অর্থ নাই। যে কারণে বলছি যে সকাল বিকাল এরকম পরিবর্তন করার কিছু নাই। আপনি একটা স্ট্যান্ডার্ডে থাকবেন এবং স্ট্যান্ডার্ড দিয়েই আপনি করবেন। আমি যেটা বলি, যেটা কথায় এটা বলি যে গ্রিসের অ্যাকাউন্টিং আর বাংলাদেশের অ্যাকাউন্টিং কিন্তু সেম, কোনো পার্থক্য নাই। হ্যাঁ, কিছু লোকালাইজেশন করার সুযোগ থাকে, কিন্তু সেইটা ভেরি স্পেসিফিক টু দ্যাট লোকাল এরিয়া, এছাড়া কোনো সুযোগ নাই। আর যারা এর বাইরেও বিভিন্ন কথা বলবে, এরা আসলে মূর্খ এবং জাহেল। এই মূর্খ এবং জাহেলদের কথা শুনে আপনার কোনো বেনিফিট হবে না। আর এবার আরেকটা কথা না বললেই না, আপনি কি আপনার অর্গানাইজেশনকে এই ছোটো লেভেলেই ধরে রাখবেন, নাকি এটাকে বড় লেভেলে নেবেন, ইন্টারন্যাশনাল লেভেলে নেবেন? এক সময় সেই চিন্তা তো আপনাকে করতেই হবে। তাহলে আপনি আপনার পুরো অর্গানাইজেশনকে সেইভাবে ঢেলে সাজান, যেন আপনি যদি ইন্টারন্যাশনাল লেভেলে যান, যেন প্রতিটা প্র্যাকটিস যেন ইন্টারন্যাশনাল প্র্যাকটিস হয়। আজকে তো ধরেন আজকে ব্যবসা করা অনেক সহজ, একটা সময় আসবে যে শুধুমাত্র লোন যে দিচ্ছে সেই আপনার কমপ্লায়েন্স চাবে, তা না, আপনার কাছে কমপ্লায়েন্স ছাড়া বিক্রি করবে না। আমি একটা এক্সাম্পল দিই, বাংলাদেশের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি দেখেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম কমপ্লায়েন্স কিন্তু বায়ার ড্রিভেন। তার মানে কি, বায়াররা চায় যে তারা যেই কোম্পানি থেকে মাল কিনবে সেই কোম্পানিতে যেন চাইল্ড লেবার না থাকে, তাহলে বায়ার ড্রিভেন। তাহলে আমরা যেই দেশ, আমাদের কিন্তু বায়ার ড্রিভেন
আমাদের উপরেও অনেক কিছু চলে আসতে পারে। এমনও হতে পারে কোম্পানির ডিসিশন নেয়, আমি শুনেছি এই কথাটা, যে বাবা মা যদি টোবাকো কোম্পানিতে চাকরি করে সন্তানরা নিজেরা মাথা হেট হয়ে যায়, সেই কারণে তারা এটাকে বি ক্লাস মানে বি শ্রেণীর মানুষ হিসেবে ট্রিট করে। আমি জিজ্ঞেস করেছিলাম একবার আমার ফাইন্যান্স ডাইরেক্টরকে, উনি বলেছিল যে আমাদের দেশে আসলে এই আমরা টোবাকোতে চাকরি করি, আমাদেরকে আমরা বি শ্রেণীর বি ক্লাসের হিসেবে ট্রিট করে। অথচ আমরা কিন্তু এই দেশে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে যারা চাকরি করে তাদেরকে অনেক সম্মান করি, কিন্তু আপনি গ্লোবালি দেখেন ডিফারেন্ট। এরপরে দেখবেন জিসিসি কান্ট্রিতে দেখবেন যারা খুব সুগারি প্রোডাক্টে চাকরি করে এরাও কিন্তু বি ক্লাসে পরিণত হবে। কারণ কি? কারণ হচ্ছে এদের প্রোডাক্টে মানুষের হেলথ হ্যাজার্ড তৈরি হয়। আপনি যদি প্লাস্টিক বেশি তৈরি করে, আপনি যদি প্লাস্টিক নিয়ে কাজ না করেন, আপনি যদি রিসাইকেল কাজ না করেন, তাহলে আপনি কিন্তু এই যে কোক পেপসির ব্যবসা কিন্তু আপনার লাটে উঠবে এক সময়। কারণ কি? এই জন্য দেখবেন এইসব কোম্পানিগুলি রিসাইকেল নিয়ে কাজ করা শুরু করেছে। আসলে আমি কোথায় থেকে কোথায় কথা নিয়ে যাচ্ছি, তো মূল কথা হচ্ছে যে আপনি যদি ভালো মানুষকে রাখতে না পারেন, এক সময় আপনাকেও ABCDE ক্যাটাগরিতে মানুষ আপনার কোম্পানিকে হিসাব করবে। অবশ্যই দেখবে যে এই কোম্পানিতে কি কোয়ালিফাইড লোকজন কাজ করতে পারে কি না, এইটাও একটা বৈশিষ্ট্যের বিষয় হয়ে যাবে। তো অনেক কথা বললাম, এবং যে কথাটা দিয়ে শেষ করি সেটা হলো যে কিছু কাজ করতে করতে আমাদের জীবনটাই চলে গেল। যেমন আমি প্র্যাকটিক্যালি যদি বলেন একটা বিজনেস রিভিউ, আমি আমার জীবনের প্রায় 30 বছর বিজনেস রিভিউ করেছি, এবং এই বিজনেস রিভিউর একটা অধিকাংশ সময় এর মিনিটসটা আমারই লেখা, যেহেতু আমি এটা করেছি, আমি ড্রাইভ করেছি, লিখেছি। কিন্তু আমি একটা কোম্পানিতে কিছুদিন ছিলাম, সেই কোম্পানির এই বিষয়ে আমার সাথে কোনো আলোচনাই করে নাই কেউ, যে তারা এটা করবে এবং তারা কিভাবে করলে ভালো হয়, তার আলোচনাতেই আসে নাই। তা আমার কথা হচ্ছে কি, আমি কিন্তু এরকম না, আমি যখন যাকে দরকার তাকে কাজে লাগানোর চেষ্টা করি। এবং আমার একটাই মোটো হচ্ছে যে একটা অর্গানাইজেশনে যখন আমি কাজ করি, প্রত্যেকটা মানুষ থেকে যেন অর্গানাইজেশন বেনিফিট পায়, আমি সেই চেষ্টাই করি। আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হয়তো অন্য সময় আবারও অন্য কোনো রিভিউ, আসলে রিভিউ তো অনেক রকম হয়, অন্য কোনো রিভিউ নিয়ে হয়তো আবার আসবো। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।